নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসএন-এ আপনাদের সবাইকে স্বাগত। 31 তারিখ গোয়ায় আরও একটা ডার্বি, আরও একবার মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। কি হতে পারে এই ম্যাচের ফলাফল, এই ম্যাচে কে এগিয়ে, কার অ্যাডভান্টেজ, এই নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আপনাদের চেনা দুই মুখ। আমার এক পাশে বসে আছেন ভাস্কর গাঙ্গুলি, আর এক পাশে বিশ্বজিৎ ভট্টাচার্য। আপনাদের সামনে তাদের নতুন করে আলাপ করিয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি সবার আগে বিশ্বজিৎদার কাছে যাই। ফেডারেশন কাপ আমরা দেখলাম, ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান। তার আগে ডুরান্ডে মুখোমুখি হয়েছে এবং সিএফএল এ মুখোমুখি হয়েছে। ফেডারেশন কাপে দুদল ফুল টিম নিয়ে মুখোমুখি হয়েছিল। এবার তুমি সুপার কাপে দুদলের পারফরমেন্স দেখছো। এই ম্যাচ, যেই ম্যাচটাই ইস্টবেঙ্গল যদি ড্র করে তাহলেও শেষ চারে চলে যাবে, মোহনবাগানকে কিন্তু জিততেই হবে। ওভারঅল দুদলের পারফরমেন্স দেখে তোমার কার ওপর বেশি তুমি ভরসা রাখছো, কে এগিয়ে এই ম্যাচে? ইটস ভেরি ডিফিকাল্ট, কেননা দুটো টিমই যেরকমভাবে পারফর্ম করেছে আফটার এই আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, আমরা যে এই সুপার কাপটা দেখছি, এই যে পারফরমেন্স আছে, তাতে আমার মনে হয় যে সুপার কাপে পারফরমেন্স মানে তার থেকেও আগে যে দুটো টুর্নামেন্টে পারফর্ম করেছে তার থেকে খারাপ। কেন হয়েছে সেটা আমি বলতে পারবো না, কেননা এটা সম্ভব নয়। কেননা যতক্ষণ না টিমের সঙ্গে থাকা যায়, টিমের হাবভাব বোঝা যায়, টিমের প্লেয়ারদের ক্যারেক্টার কী চলছে এবং ওদের অফিসিয়ালদের সঙ্গে কোনো ডিসপুট আছে কি না, এর মাঝে স্পেকটেটার্সরা বর্জন করেছে, তারা ব্যারিকেড করেছে, খেলা দেখবো না বলে, এতে যদি কিছু এফেক্ট হয়ে থাকে, তাতে ইস্টবেঙ্গলের নয় মন মানে এফেক্ট হতে পারে, তাতে ওদের পারফরমেন্স ডাউন হওয়ার চান্সেস আছে। কিন্তু ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচ যে 4 গোল জিতেছে, এবং সেইটা খেলাটা যে আমি এক্সপ্লেন করতে পারবো না খেলাটা কীরকম বাজে হতে পারে, খারাপ হতে পারে, বাট আমরা অ্যাজ এ স্পোর্টসম্যান আমরা খারাপটাকে এরকমভাবে বলতে পারি না। দে আর ট্রাইং দেয়ার বেস্ট, কিন্তু তাও বলবো যে খেলার কোনো ছন্দ নেই। এবং আমার এর মধ্যে একটা কথা বলার আছে, যেটা হয়তো প্রসঙ্গের মধ্যে আসেনি, যেমন লাস্ট ফাইনাল ম্যাচটায় যখন হেরে গেছে, তারপর একটা ডিসপুট অ্যারাইজ করেছিল এগেনস্ট দ্য সন্দীপ নন্দী, যে সন্দীপ নন্দী গোলকিপার কোচ চেঞ্জ করেছে, কিন্তু কোচের কোনো ভূমিকা ছিল না, কোচ যেটা বলেছে। বাট মনে হয় যে উনি টোটালি লায়ার, হি ইজ এ টোটালি লায়ার। কেননা একটা টিমের যদি চিফ কোচ যদি হয়ে থাকে, তার অঙ্গুলি হেলন ছাড়া একটা জিনিস এদিক ওদিক হওয়ার চান্স নেই। আর অত বড় একটা ডিসিশান, যেটা একটা গোলকিপার সারা ম্যাচ খেলেছে আর একটা গোলকিপারকে যে নামাতে যাচ্ছে, সে চিফ কোচ জানম্যানের হতেই পারে না। আমি 100% সমর্থন করি ইয়েকে, সন্দীপ নন্দীকে, যে ও যেটা যদি পারমিশন নিয়ে করে থাকে খুব ভালো করেছে, এবং কোচের পারমিশন ছাড়া এটা নামে না। আর এইটাতে একটা কি হয়, ভাস্করদাও সেটা জানে, যে দেখবেন যে একটা নতুন গোলকিপার নামালেই তখন অপোনেন্টের মনে একটা এক্সট্রা প্রেশার আসে যে এ মতো ভালো গোলকিপার পেনাল্টি সেভ করে। ফর দ্যাট রিজন হয়তো সন্দীপ নন্দী চেষ্টা করেছে, সেরকমভাবে বুঝিয়েছে এবং তার হয়ে ওটা খেলেছে। এবং যে দেবজিৎ খুব একটা খারাপ যায় না, বা বলের কাছাকাছিই গেছে, কিন্তু যেহেতু সেভ করতে পারেনি। কিন্তু যে খেলাটার কথা আপনি যেটা প্রশ্ন করলেন আর কি, যে খেলা দুটো এই যে মধ্যে কার মধ্যে তুল্যমূল্য হয় না, কে ভালো খেলবে কিংবা কী রেজাল্ট হবে, রেজাল্ট হওয়া খুব ডিফিকাল্ট। কেননা লাস্ট ম্যাচটায় জয় মাস্টার লাস্ট আইএফএ ফাইনাল, এবং তার আগেও একটা ম্যাচ হয়েছিল আইএফএ ফাইনাল, যেটা পেনাল্টি হয়েছে। আমি কিন্তু বলেছিলাম যে মোহনবাগান জিতবে। মোহনবাগান কিছু ওপেন চান্সেস পেয়েছে বেটার দেন ইস্টবেঙ্গল, কিন্তু ওটা গেছে কিন্তু ট্রাইব্রেকারে। তো এই ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা বলা ইজ ভেরি ডিফিকাল্ট, কে জিতবে না জিতবে। এখন পারফরমেন্স এত ডাউন যে আমি বুঝতে পারছি না যে কী করে এরকম বাজে খেলতে পারে। তাও আমি তোমার কাছে আসছি, আমি ভাস্করদার কাছে যাই। ভাস্করদা, আগের দিন আমরা তোমার সঙ্গে একটা আলোচনা করেছিলাম, তুমি বলেছিলে যে শুধুমাত্র বিদেশি নামি দামি বিদেশিদের উপর ভরসা না করে ইস্টবেঙ্গলের উচিত তারুণ্যকেও জোর দেওয়া, এবং আমরা দেখলাম যে আগের দিনের ম্যাচে তরুণদেরও কিছুটা জায়গা দেওয়া হয়েছে। কিন্তু মোহনবাগানের মতো ম্যাচ, তার আগের ম্যাচে ইস্টবেঙ্গল যে 4 গোলে জিতেছে, এটা এই বড় ম্যাচে নামার আগে তো প্লেয়ারদের জন্য একটা নিশ্চয়ই মানসিক অ্যাডভান্টেজ থাকবে। একটু বিষয় যেটা বললো, যে গতকালের খেলা দেখে, দুই দলের খেলা দেখেই আমরা হতাশ। যদিও ইস্টবেঙ্গল 4 গোল দিয়েছে, কিন্তু খেলা দেখে হতাশ, সেরকম রেখাপাত করতে পারেনি। আমি আগেও বলেছি, এখনও বলি, আগামী দিনও বলবো,
যে কোনো একটা টিম ভালো খেলে দুটো সংমিশ্রণে, একটা অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের যদি সংমিশ্রণটা ভালো হয় তাহলে সেই টিম ভালো রেজাল্ট করে। ইস্টবেঙ্গল ক্লাব একটু আগে তুই বলছিলি যে একটু অ্যাডভান্টেজ পজিশনে আছে, এটা যদি মাথায় ঢুকে বসে থাকে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। তাদের ভাবতে হবে যে আমরা অ্যাডভান্টেজ পজিশনে নেই। না, তোমাদের সময় বড় ম্যাচ খেলতে নামার আগে তোমরা যদি তার আগের ম্যাচটা বড় বলে জিততে, তাহলে একটা মোহনবাগানের সঙ্গে অ্যাডভান্টেজ, মানসিক অ্যাডভান্টেজ। আমি একটু আগে বললাম যে খেলার ধরন দেখে কারোরই ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি, দুটো দলেরই। ইস্টবেঙ্গল টিমে যারা বিদেশি খেলছেন তারা এই বছর সবে এসছেন, তারা সেইভাবে আমরা চোখে দেখিনি। মোহনবাগানে যারা বিদেশি খেলছেন তারা পুরনো, তারা আমরা চিনি বা জানি বা বুঝতে পারি। তো ইস্টবেঙ্গল টিমের যারা নতুন যারা এসছে তাদের কয়েকজনের নাম আমি বলতেই পারি। ক্রেসপো ভালো প্লেয়ার একসময় খেলেছেন, মিগুয়েল গুড প্লেয়ার, কিন্তু আর দুজন সম্পর্কে আমার খুব একটা ধ্যান ধারণা নেই। হিরোশি আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছে, পেনাল্টিতে গোল না করাটা তো দুঃখের ব্যাপার, ওটা স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, এবারে এই বিষয়টা তুমি তো ময়দানের কোচিংয়ে আছো, তুমি ময়দানের ফুটবলারদের নারী নক্ষত্রের জন্য এই যে বিদেশি ফুটবলার তুল্যমূল্য বিচারে এবার কিন্তু ইস্টবেঙ্গলেও আমরা দেখতে পাচ্ছি যে হিরোশি আছে, ক্রেসপো আছে, মিগুয়েল আছে এবং একাধিক যে ছজনের বিদেশিকে খেলাচ্ছে এবং মোহনবাগানের যারা বিদেশি খেলছে, এই দুয়ের মধ্যে তুল্যমূল্য বিচারে কোচ হিসেবে তুমি কি মনে করো যে কার বিদেশি স্ট্রেংথ বেশি? ভাস্করদা বলেছে যে অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা করার উপর ডিপেন্ড করে, কে কত বছর ধরে কোন টিমে রয়েছে তার উপর ডিপেন্ড করে। এই আমি যে বারবার মোহনবাগানকে সাপোর্ট করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ এ টেকনিক্যাল লোক বলেই সাপোর্ট করি। লোকে হবে যে আমিও তো মোহনবাগান সাপোর্টার, আমরা যে টিম ভালো খেলে তাকেই সাপোর্ট করি। মোহনবাগানকে সাপোর্ট করার কারণ হচ্ছে মোহনবাগান এই যে বললো যে পুরনো প্লেয়ার অনেক আছে, বিদেশি প্লেয়ার অনেক বেশি আছে এবং সেখানে ইন্ডিয়ান প্লেয়ার যারা আছে তারাও 3-4 বছর ধরে 5 বছর ধরে অনেক প্লেয়ার খেলছে। সুতরাং সেই দিক দিয়ে মোহনবাগান টিম অনেক বেশি প্রোটেক্টেড। খেলার ছন্দ দেখলে বোঝা যায়। এই সুপার কাপটা ছাড়া যখন লাস্ট দুটো ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ড যখন খেলা হয়েছে তখন দেখবেন যে মোহনবাগানের পারফরমেন্স কিন্তু ইস্টবেঙ্গল, যেহেতু আমাদের আলোচনাটা ইস্টবেঙ্গল মোহনবাগান হচ্ছে দেন বেটার। আর ইস্টবেঙ্গল মাঝে মাঝে খেলছে, মাঝে মাঝে খারাপ খেলছে, কেননা কনসিস্টেন্সি। যেমনি ডায়মন্ড হারবার কাছে হারা, এটা মানে আমরা ভাবতেই পারি না, শুধু হেরেছি। সেই ডায়মন্ড হারবার আমি খুব ক্যাটেগরিক্যালি যাই যে দু দলের বিদেশি কার দাঁড়িপাল্লায় কোন বিদেশিদের স্ট্রেংথ বেশি? ইস্টবেঙ্গলের বিদেশিদের স্ট্রেংথ বেশি না মোহনবাগানের স্ট্রেংথ বেশি? 100% মোহনবাগানের স্ট্রেংথ বেশি। এই বিদেশিরা নতুন এসে এদের যাদের নাম বললে ক্রেসপো, মৃগোয়েল আবার অন্যরকম প্লেয়ার। মিনিমাম পায়ে বল পড়লে খেলবে, ও কোনো চেস ফেস করবে না, বল ছেড়ে গেলে ওখান থেকে দাঁড়িয়ে হেঁটে হেঁটে ব্যাক করে আসবে। কিন্তু মোহনবাগানের একটা বিদেশি দাঁড়িয়ে থাকে না, সে সবে এসে খেলা দেখার স্কোপ নেই। পেনাল্টিটা খুব ভালো মেরেছে, পেনাল্টিটা ওই যে আপনি যেটা বললেন পেনাল্টিটা মিস করা অপরাধ, পেনাল্টিটা গোল হলে ওকে গোলকিপার সেভ করে দিলে গোলকিপারের ক্রেডিট, কিন্তু ওইটা হচ্ছে একটা লটারির মতন, আমরাও জানি। আর ভাস্করদা আমি অনেক দিন ধরে খেলেছি, আমাদের যখন ইস্টবেঙ্গল ক্লাবে পেনাল্টি মারা হতো তখন দেখবেন যারা আসল লাইনে পেনাল্টিতে প্রদীপটা ঠিক করে দিত, এই 5 জন যাবে, অর্ধেক পথে গিয়ে দেবে দুজন উঠছে না, এরকম আমরা অনেক সময় দেখেছি নার্ভাসে। তো আমাদের তারপর অনেক প্লেয়ার গেছে, আমরাই গেছি, যখন আমাদের নাম্বার নেই আমরা গেছি, পেনাল্টিতে আমরা গোল করেছি, আবার অনেকে মিস করেছে। এটা পুরোপুরি স্নায়ুযুদ্ধ, যে আপনার যার মানে মনের জোর বেশি আছে সে গোল। ভাস্কর দু দলের দুই কোচ, মলিনা আগের দিন প্রায় 8-9 জনকে খেলালো না, অস্কার, এই দুই কোচের স্ট্র্যাটেজির মধ্যে কার স্ট্র্যাটেজি বেটার? কে বেশি অ্যাগ্রেসিভ ফুটবল খেলছে, কাকে বেশি পয়েন্ট দেবে? দেখো ভাই, আমি একটা কথা বিশ্বাস করি, কোচের স্ট্র্যাটেজি বা যা কিছু বলতে নির্ভর করে প্লেয়ারের ক্যালিবারের উপর। যে টিমে ভালো প্লেয়ার বেশি থাকবে সেই টিমের কোচ বেশি সাকসেস পাবে। দাঁড়ানোর একটা জায়গা, সিস্টেম একটু ডিপেন্ড করে প্লেয়ারের ক্যালিবারের উপর। কোচের স্ট্র্যাটেজি যদি বলো তাহলে লাস্ট ম্যাচে, আগের ম্যাচ ইস্টবেঙ্গল ক্লাব
ড্র করলো 2-2 2-2। তার আগের ম্যাচটায় যেটা মানে সুপার কাপ সুপার কাপ যেটা হলো হ্যাঁ। দেবজিতের দিকে আঙুল উঠলো, গিয়ে ওকে নামানো উচিত হয়নি, গোলকিপার। হ্যাঁ গোলকিপার। আবার তাকে আবার সুপার কাপে প্রথম ম্যাচটা খেলালো। একটা গোলকিপারের উপর দুম করে দোষ দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে। সে শুধু পেনাল্টি রোখার জন্য নামানো হচ্ছে, এটা তো জুয়া খেলে। না, এটা তো অতীত হয়ে যায়। না, না, আমি স্ট্র্যাটেজি ওয়াইজ তো আমি স্ট্র্যাটেজি মলিনা এত সাফল্য দিয়েছে। আমি স্ট্র্যাটেজি কথা বলছি। এটা একটা স্ট্র্যাটেজি ব্যাপার, যে প্রেসার করা, যে অপোনেন্ট ভাববে যে গোলকিপার দারুণ ভালো পেন্ডেশন করে ক্লিক করেনি, পুরো দায়িত্বটা গোলকিপার উপর চাপিয়ে দিলে হবে না, বা গোলকিপার তার উপর চাপিয়ে দিলে হবে না। দায়িত্ব ঠিক কোচের নিতে হবে। জিতলে যেমন না আমার দায়িত্ব, অতীত হয়ে যায়। আজকে বলছি মলিনার অ্যাডভান্টেজ একটাই, মলিনার দুটো উইং ভালো দৌড়ায়, অপারেট করে, এবং বয়সও খুব একটা বেশি নয়। আমাদের ইস্টবেঙ্গল টিমের যে অবস্থাটা হয়েছে, খেলা দেখে যেটা মনে হয়েছে, এখনও ফিটনেস লেভেলটা সেই পর্যায়ে আসেনি। এই মিগুয়েল বলো, এই তো নাকি অনেকদিন ধরে খেলছে, হামিদ নাকি হাম্পাকটা এসছে, রাশিদ, এত স্লো আর লেভেলে ফিটনেস লেভেল এখন সেই পর্যায়ে আসেনি, এখনো আসেনি। বিষয়টা তাই কি এখনো, কিন্তু এটা তো ইস্টবেঙ্গলটা তো অনেকদিন ধরে, এবং শিল্ড ফাইনালে তো আমরা দেখলাম দু দলের কিন্তু তুল্যমূল্য লড়াই হয়েছে। না, অ্যাকচুয়ালি ব্যাপার যে একটা ছেলে টিমে আসতে গেলে তার সাপোর্টার, তার এনভায়রনমেন্ট, তার জার্সি, তার কালচারের সঙ্গে থাকতে গেলে একটু সময় লাগে। যেটা ও বলতে চাইছে যে মন মানে যেটা খুব ইজিয়ার, মানে প্রফেশনাল লেভেলে এই লেভেলে গিয়ে অ্যাক্লিমেটাইজ করতে কালচার, দল, এটা মনে হয় একটু মানে বেশি আমরা ইয়ে করছি। কিন্তু আমার মনে হয় না যে প্রফেশনাল ফিল্ডে এতদিন তো হয়ে গেল। দেখো যে মলিনা এবং বিশ্বজিৎ ভট্টাচার্য কোচ হিসেবে, মলিনা এবং অস্কার ব্রুজো, মলিনা ইজ বেটার। কেননা প্রথম কথা হচ্ছে, ফার্স্ট হচ্ছে একটা আমরা যা পেপারে দেখেছি লাস্ট আইএফএ শিল্ডের ফাইনালে, যেরকমভাবে একটা চিফ কোচ একটা গোলকিপার কোচকে দোষ দিয়েছে, আমার মনে হয় না এই কোচকে রাখা উচিত এবং এই কোচকে এক্ষুনি স্যাক করা উচিত। কেননা যে নিজের কোচিং স্টাফের ওপর আঙুল দেখায় যে একটা নিজের চিফ কোচ করেছে, সে নিজেরটা জানে না যে একটা গোলকিপার কোচ চেঞ্জ হচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে মলিনা ইজ আ ভেরি গুড ম্যান। ও কখনো কোনো দিন কাউ ক্রিটিসাইজ করে না, নিজের প্লেয়ারও ক্রিটিসাইজ করে না। সে সবসময় প্লেয়ার সাপোর্ট করে। যদি খারাপ কিছু হয়, যখন দেখবেন ও যখন ইয়ে করে, মলিনার গেম এখনও পর্যন্ত যা যা খেলা হয়েছে তাতে মলিনার গোল অনেক ভালো। দেন এই অস্কারে বাংলাদেশের আর কি, সেই বলছি যে ন্যাশনাল টিমের কোচ ছিল, কিন্তু এখানে এসে সেরকম আমরা বলতে পারবো না সেরকম বিরাট কিছু করেছে, এখনো পর্যন্ত সেরকম কিছু। এটা বিশেষ সঙ্গে আরেকটা, আমি ম্যাচ দেখেছিলাম ইস্টবেঙ্গল টিম কিশোর ভারতী দিকে, সেখানে অপোনেন্ট কোচের দিকে ধেয়ে যাওয়া একটা কোচের এটি ভালো দেখায় না। না, আমি যে এটা হলো কোচিং পার্ট। না, কোচিং বিশুদার সরাসরি বক্তব্য, বৃহস্পতিবারের হাই ভোল্টেজ ম্যাচে ফেভারিট মোহনবাগান, ভাস্কর গাঙ্গুলির ফেভারিট কে? বড় ম্যাচ, এইখানে কারো ফেভারিট বলা যায় না। ইস্টবেঙ্গল একটা সুযোগ নিতে পারে, কারণ মোহনবাগানকে জিততেই হবে, মোহনবাগান অ্যাটাকে আসবেই। ভেরি ইন্টারেস্টিং। তুমি যদি কোচ হতে ইস্টবেঙ্গলে, যেখানে ইস্টবেঙ্গল ড্র করলেও ম্যাচ জিতবে, মোহনবাগানকে জিততেই হবে, সেই পরিস্থিতিতে অস্কার ব্রুজোর স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? এইসব ম্যাচ খুব টাফ ম্যাচ। এইসব ম্যাচে প্লেয়ারদের মুখের মধ্যে একটা ধারণা এসে যায়, যেহেতু রাইভেলিটি এমন জায়গায় যে মোহনবাগানকে এনিহাও আমরা কোয়ালিফাই করতে দেবো না। যদি ডিফেন্সিভ অ্যাটিচিউডে খেলে তাহলে কিন্তু ঝামেলা আছে, হেরে যাওয়ার 100% চান্স। আমরা বহুবার আমাদের খেলার জীবনে দেখেছি, ওরা জানে, আমরা একসঙ্গে ছিলাম, আমাদের সবসময় বলতো, ওরাই বলতো যে ডিফেন্স করা যাবে না, তোমাকে আমাদের ন্যাচারাল খেলা খেলতে হবে। ওয়েট করো, wait and see. একদম protect your defense, then after that you go for the goal. আমি আবার আগেও বলেছি, আজকেও বলছি, তরুণ প্লেয়ারদের খেলানো উচিত।
সিনিয়র প্লেয়ার যারা আছেন তারা যদি প্রথম হাফে বা যতটা ওরা পারবেন তারা খেলা বার করে নিয়ে তরুণদের না হচ্ছে, দৌড়টা হচ্ছে সাংঘাতিক ব্যাপার। দৌড়কে সবাই ভয় পায় সবাই ফুটবলে। আমরা শিল্ড ফাইনালে যেটা দেখেছিলাম যে মলিনার স্ট্র্যাটেজি অনেক ধীরে 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 সময় নিয়ে নিয়ে টাইব্রেকারে যেতে পারে ম্যাচ, সে অনুযায়ী দল পরিবর্তন হয়েছিল। কিন্তু অস্কার ব্রুজো কিন্তু শুরুর থেকেই আমরা দেখেছিলাম যে খুব ওপেন, ঝাঁপিয়ে পড়ে জয় তুলে নিতে হবে এরকম একটা মেন্টালিটি নিয়ে খেলেছিল। একটা টিম যখন নিজের কনফিডেন্স কম থাকে তখন আমরা সবসময় বলি অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো অস্কার ব্রুজো তাই করেছেন। মলিনা নিজের টিম সম্বন্ধে খুব আইডিয়া আছে, ও অনেক দিন ধরে নার্সিং করেছেন এই টিমটাকে, এবং সেই জন্য এই টিমটার দেখবেন ডেপথ আছে। দেখবেন ওপেন যেগুলো করেছে, গোলকিপার 1:1 দুখানা সেভ করেছে। একটা যে পেনাল্টি হয়েছে সেটা কিন্তু গোলকিপারের দোষ ম্যাক্সিমাম, দেন স্টপারে। আনোয়ার আলী যেটা করেছে সেটা হতো না যদি গোলকিপার আগে থেকে বেরিয়ে আসতো। তো এইগুলো হচ্ছে ওর অবজারভেশন, ও সেরকমভাবে টিম ফিট করেছে। এবং আমি যেটা বলছি, যেটা এই ম্যাচটা হওয়া উচিত, ইস্টবেঙ্গলের স্ট্র্যাটেজি হওয়া উচিত, যেটা ভাস্করদা বলেছে আমরাও বলছি, যে এই ম্যাচে সবথেকে ও একটা বলেছে, ওর নিজের আইডিয়া বলেছে যে জুনিয়র প্লেয়ারদের খেলানো উচিত। তা আমার মনে হয় মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা এইসব খেলা খেলে অভ্যস্ত আছে এবং নিজেকে সেরকম স্ট্র্যাটেজি ফিট করা উচিত। আমরা ওদের কোয়ালিফাই করতে দেবো না। কোয়ালিফাই করলে ও আবার আসবে, একটা টেনশনের ব্যাপার আছে। আমরা জানি সেটা টেনশনটা আমরা অ্যাডাপ্ট করেছি, আমরা জানি সেটা টেনশনটাকে কী করে অ্যাডাপ্ট করতে হয়। কিন্তু এদের ওখানে যদি ওইটাকে অ্যাভয়েড করতে হয় তাহলে ইউ হ্যাভ টু ড্র অ্যান্ড উইন দ্য ম্যাচ। তাকে আমাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে যাতে আমরা গোল খাবো না, উইথ আমরা রিয়াটাকে যাবো। দলের ভারতীয় প্লেয়ারদের তুলনামূল্য বিচার যদি করি তাহলেও বলবো যে মনমানের প্লেয়াররা অনেক বেশি। আমি একটু আগে যেটা বলছিলাম যে তৃণমূল ক্লাবের যারা সিনিয়র প্লেয়াররা আছেন তাদের যতটা ভালো আছে ততটুকু বার করে নেওয়া হোক, তারপরে সাবস্টিটিউট করো ইয়াং প্লেয়ারদের যারা দৌড়াতে পারে এবং খেলতেও জানে। আমি নাম ধরে বলে দিতে পারি, যেমন বিষ্ণু, জেসেন টিকে, সায়ন, এদেরকে খেলানো উচিত। কারণ যদি ইস্টবেঙ্গল টিমের ম্যাচটা ঠান্ডা মাথায় দেখা যায়, হাফ মিনিট পরেই প্রেস করতে দায়ী করছে, মিগুয়েল দৌড়াচ্ছে না বেশি, খেলা আছে, খেলা নেই তা না, বেশি দৌড়াচ্ছে না, বল প্লেয়ার। আপনার পর যদি স্পিডটা বেশি বাড়ানো যায়, এদের ভালো খেলাটা আদায় করে নেওয়ার পর, তাহলে ইস্টবেঙ্গলের ফেয়ার চান্স আছে। মানে এখনো পর্যন্ত দেখি, যদি আমরা সিএফএলটা বাদ দিই, সিএফএল এ মোহনবাগান পুরো দল নামায়নি, ডুরান্ডে ইস্টবেঙ্গল এগিয়ে ছিল, শিল্ডে ইস্টবেঙ্গল কে হারিয়ে মোহনবাগান সমতা ফেরালো, এবার সুপার কাপ। এই যে ঘন ঘন ডার্বি, এটা তোমাদের সময় ডার্বি, আমাদের সময় ডার্বি ইজ এ ভেরি টাফ। মানে আমরা নিজেরাও জানি যে আমরা তো নিজেরাও জানি, ও জানে আমরা একটা খেলা হয়েছে ইডেন গার্ডেন্সের বাবুমানির গোলে আমরা হেরে গেছি 1 গোলে। আমরা তখন মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে এসেছি। আমরা কয়েক মাস ধরে আমরা প্রিজনার এই পুলিশ ভ্যানে করে বাড়ি যেতাম আর ঢুকতাম ক্লাবে। আমরা এগুলো সব আমাদের এফেক্ট করে। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, উপর থেকে নোংরা ফেলে দেয় মাথার ওপরে, এইসব আমরা এফেক্টেড। এখনকার ছেলেরা এইসব হয় না। আর্ধেক আপনি যারা স্পেক্টেটার আছে তাদের জিজ্ঞেস করবেন, তারা আর্ধেক ছেলের নাম বলতে পারবে না যে ইস্টবেঙ্গল মোহনবাগানে কটা লোক খেলে। তো সুতরাং এখন অন্যরকম হয়ে গেছে। এখন ইন্টারনেট যুগ, ফেসবুক, এখন দেখবেন যে ছেলেমেয়েরা সিগারেট বিগড়ি খাচ্ছে, ওখানেই রয়েছে, ওখানে নানা রকম বাবা মা লিখছে, কিন্তু দুঃখ করে চলেও যাচ্ছে। আগেকার লোকেরা সাপোর্টাররা ব্যারিকেড করে দেবে, ওখানে প্লেয়ার বেরোতে দেবে না, অফিসিয়ালদেরও পেটে পিটিয়ে ছাড়বে, কোনো উপায় নেই। সেই দিক দিয়ে এরা অনেক রিলিফ, এরা এই ব্যাপারটা নেই। আমরা যারা জানি ব্যাপারটা যে যাদের ইম্পর্টেন্স যে এই ম্যাচটায়, সেটা ভাবা যায় না। আমরা স্টিল নাও যে খেলা হলে যদি হেরে যাই একবার, তাহলে আমাদের যে কী অবস্থা হবে আমরা জানি। দু টিমের প্লেয়ার, ও জিতেছে আমি হেরেছি, আমার যে কী অবস্থা হবে ও খুব ভালো মতন জানে। এবং দে প্রোটেক্ট। আমরা যেমনি মাঠের পরে কথা বলতাম, কী করবো ভাস্কর বলতে, বিশু আজ তো হারিয়ে দিয়েছিস, আমাদের কী হবে এবার। এইটা এখনকার দিনে নেই। স্পেক্টেটারদের মনে এখনও পর্যন্ত রয়ে গেছে। এই জায়গাটাকে ইস্টবেঙ্গল ক্লাব স্পেশালি এই জায়গাটা আনতে হবে, এবং তাহলে দেখবেন যে এই গ্রাসটা আসবে না, গ্রাসটা ভেতর থেকে আসে আমাদের, যে ম্যাচটাকে আমাদের ডু অ্যান্ড ডাই, আমরা মরবো নাহলে আর বেরোবো না। আমাদের কিছু অফিসিয়াল ছিল, জীবনদা পল্টুদা ছিলেন এর মধ্যে, এখন নিতু সরকার এসছে,
আগে যেমনি ডাক্তারদা ছিলেন, আগে বিআর সেনগুপ্ত ছিলেন, শ্রীমানিদা ছিলেন, এরা জ্যোতিষ গুহ শুনেছি, এরা নিজেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিত যদি ইস্টবেঙ্গল ক্লাব হেরে যেত। এদের একটা এক্সপিরিয়েন্স, এদের অ্যাটিটিউডই ওরকম ছিল। তা সেই জায়গাটায় আনতে গেলে এদের এইটা ভাবতে হবে যে আমাদের কাছে এর কত গুরুত্ব আছে, তাহলেই দেখুন খেলাটা হয়। একটা ব্যাপার তোমার সাথে ভাস্কর যে গত 2-3 বছর ইস্টবেঙ্গলের যে পারফরমেন্স ছিল বা দল ছিল এবং মোহনবাগানের সঙ্গে ডিফারেন্স ছিল, এবার কি ইস্টবেঙ্গল অনেকটা সেই গ্যাপটা কমিয়ে আনতে পেরেছে অ্যাটলিস্ট দল গঠনে বা আপাতত যা পারফরমেন্সে? আপাতত পারফরমেন্স একটু আগে বললাম, এখন পর্যন্ত আমি অন্তত সন্তুষ্ট নই পারফরমেন্সে। ভাই ট্রফি জিততে হবে, শেষ কথা, বড় ম্যাচ জিততে হবে। এই যে বড় ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে, বড় ম্যাচ তো বাদই দিলাম, ছোট ম্যাচে তোকে আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, ছোট ম্যাচে যদি আমরা 2-1 গোলে জিততাম, আমি কেন 1 গোল খেয়েছি এর জন্য গালাগালি শুনতে হতো। এই যে কমিটমেন্টটা, যে গোল খাবো না বা ম্যাচটা জিততেই হবে, এই কমিটমেন্টটা এখনকার দিনের প্লেয়ারদের মধ্যে একটু কম, কারণ তারা ক্লাবটা কি সেটাই বুঝতে পারে। আর্ধেক আগে তো ক্লাবই ছিল না। ঠিক আছে, আমি একটা জিনিস জানতে চাই, খুব শেষ মুহূর্তে চলে এসেছি, ফেভারিট? আমি ইস্টবেঙ্গলের আপাতক মস্তক সাপোর্টার, খেলেওছি। আমি বলছি, একটু আগে বললাম যে ড্র করলে ইস্টবেঙ্গল লাস্ট করে চলে যাবে, একটু হলেও ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ আছে। ভাস্করদার মধ্যে একটু হলো অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল, কিন্তু বিশ্বজিৎ দা বলছেন যে কোচ, বিদেশি এবং দেশের প্লেয়ার সব মিলিয়ে মোহনবাগানের অ্যাডভান্টেজ বেশি। একটা জিনিস মাথায় রাখতে লাগবে, ইস্টবেঙ্গল ড্র করলেও শেষ 4-এ যাওয়ার সম্ভাবনা আছে যদি না ডেম্পো 5 গোলে হারিয়ে দেয় চেন্নাইকে। না হলে কিন্তু ইস্টবেঙ্গল ড্র করলেও সেমিফাইনালে যাচ্ছে, মোহনবাগানকে জিততেই হবে। তারপরে সেদিনের ম্যাচ আমার 2 এক্সপার্ট, 2 প্রাক্তন দিকপাল ফুটবলারই বলছেন কিন্তু বেশ লড়াইয়ের ম্যাচ হবে। ইস্টবেঙ্গল ড্র করলে সেমিফাইনালে যাচ্ছে, মোহনবাগান জিতলে যাবে। তারপরে মোহনবাগানের অ্যাগ্রেশন অনেক বেশি থাকবে, ইস্টবেঙ্গল কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলতে পারেন এবং 2 দলের কোচের উপরই চাপ বেশি থাকবে। তারপরে এখন আমাদের সবার নজর গোয়ায়